আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের এই লেকচারে তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করা হবে। বেসিক্যালি আজকের লেকচারে সূচক ও লগারিদমটা আমরা চিনব, ঠিক আছে। এর পরের লেকচারগুলোতে আমরা অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো সমাধান করব। তো দেখো, তোমাদের এই সূচক ও লগারিদম যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু চতুর্থ অধ্যায়, ঠিক আছে। এখান থেকে কম বেশি প্রশ্ন হয় বোর্ড এক্সামে। এখান থেকে তুমি যদি সৃজনশীল না পাও সেক্ষেত্রে এমসিকিউ পেতে পারো, অথবা অনেক সময় কোনো সৃজনশীলের কতে কোনো অঙ্ক দিয়ে দিল সূচক বা লগারিদম থেকে। এবং অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে বলছে যে অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। বিষয়টা কি? ধরো আমরা লিখব 100, ঠিক আছে। 100, আচ্ছা 100 সংখ্যাটা কি একটু বড় না? একটু বড়। বাট এই 100কে আমরা সূচকের সাহায্যে লিখতে পারি। কিভাবে সূচকের সাহায্যে লিখতে পারি? আশা করি এটা জানো তোমরা, তারপরেও বলে দিই। এটা হবে কি, 10 হবে। এবং 10-এর মাথার উপরে যদি তুমি একটা স্কয়ার দাও, তাহলেই কিন্তু এই 100 কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এই 10-এর মাথার উপরে স্কয়ার মানে 10 দুইবার পাশাপাশি গুণ। এখন 10 দুইবার পাশাপাশি গুণ করলে গুণফল কিন্তু 100 আসে। দেখো, এই 100টা এই এত বড় না লিখে আমরা লিখতে পারি কত? আমরা লিখতে পারি 10 তার উপরে স্কয়ার, ঠিক আছে। তো এরকমই অনেক বড় বড় সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে আমরা সূচকের সাহায্যে খুব ছোট আকারে লিখতে পারি বা সহজে প্রকাশ করতে পারি। ফলে হিসাব, গণনা ও গাণিতিক সমস্যা সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা যায়। তো এই হলো মোটামুটি বাংলা কথা। আমরা একটু নিচের দিকে চলে যাই। দেখো, এই অধ্যায়ে আসলে আমরা কি শিখব? এই অধ্যায়ে শিখব মূলত সূচক ব্যাখ্যা করতে পারবো, ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবো, সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে, এনতম মূল ও মূলদ ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং এনতম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে। আরও কি কি পারবা? লগারিদম ব্যাখ্যা করতে পারবা, লগারিদমের সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবা, সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে, সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে। তো এই হলো মোটামুটি অধ্যায় শেখা যাবে, শেখার মতো আর কি, ঠিক আছে। তো নিচে চলে যাই আমরা। দেখো, এখান থেকে শুরু মূলত আমরা বুঝবো, খুব সুন্দর করে বুঝবো। আমরা আজকের পরিচিতি পর্বে খুব সুন্দর করে বুঝে নিব, যেন আমাদের অধ্যায়ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। এখানে বলছে, দেখো কিছু বাংলা কথা বলে নিই। আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। অর্থাৎ কী কী থাকবে? সূচক থাকবে এবং ভিত্তি থাকবে। অর্থাৎ আমি এই যে 100 যে লিখলাম, ঠিক আছে, এই 100কে আমরা প্রকাশ করি 10 তার উপরে স্কয়ার। তার মানে কি, এই যে 10, এই 10কে বলবো আমরা কি বলতো? এই 10কে বলবো আমরা ভিত্তি। কি বলবো? ভিত্তি। এবং এই যে মাথার উপর যে স্কয়ারটা, এই স্কয়ারকে বলবো আমরা তার সূচক। তার সূচক। ক্লিয়ার? তাহলে দেখো, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। তার মানে কি, এই 100-র সূচকীয় রাশি কি হবে বলতো? 100-র সূচকীয় রাশি হবে 10 তার মাথার উপরে স্কয়ার। তো চলো, নিচে খালি ঘর আছে, এই খালি ঘরটা আমরা পূরণ করে ফেলি।
এখানে দেখো প্রথমটা করে দেওয়া আছে, ভালো করে বুঝো। এখানে কয়টা 2 আছে বলো তো? এখানে একটি, দুইটি, তিনটি, এখানে 3টি 2 পাশাপাশি গুণ। তাহলে এটাকে যদি আমি সূচকীয় রাশিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলো তো? এই 3টির মধ্যে থেকে দেখো একটি 2 নেওয়া হয়েছে এবং এই 2গুলো কয়টা আছে? 3টা আছে। এই যে দেখো 2-এর উপরে 3 দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এখানে যেমন আমি বোঝাইছি যে 100 সমান সমান 100-র উপরে মানে 10-এর উপরে স্কোয়ার। 10-এর উপরে স্কোয়ার মানে কি? যে 2টা 10 পাশাপাশি গুণ আছে। এখন এখানে যদি 2-এর উপরে 3 দেই তাহলে এখানে বোঝাই যে 3টা 2 পাশাপাশি কি আছে? গুণ আছে। এই 3টা 2কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করতে পারি। 3টার মধ্যে একটা 2 নিব এবং কয়টা 2 আছে সেই 2টা মাথার উপরে বসাই দেব। তার মানে দেখো 3টা 2-এর মধ্যে একটা 2 নিচ্ছি, নেওয়ার পরে এখানে 3টা 2 পাশাপাশি গুণ আছে, এই জন্য মাথার উপরে 3 দেওয়া হয়েছে। তাহলে এই 2 গুণ 2 গুণ 2 এর সূচকীয় রাশি কত? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 অথবা 2 কিউব অথবা 2 কিউব। আচ্ছা, এটা হলো সূচকীয় রাশি। তাহলে এই সূচকীয় রাশির ভিত্তি কোনটা? এই যে এখানে দেখো যেটা নিচে থাকে সেটাকে আমরা বলতেছি ভিত্তি, আর যেটা মাথার উপরে থাকে সেটাকে বলতেছি আমরা সূচক বা ঘাত। এই সূচকের আরও একটা নাম আছে যার নাম হলো ঘাত। ওকে, সূচক বা ঘাত বা পাওয়ার। সূচক, ঘাত বা পাওয়ার, তুমি যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, দেখো এটা যদি সূচকীয় রাশি অর্থাৎ 3টা 2-এর জন্য মাথার উপরে যদি 2 হয় তাহলে এটার ভিত্তি হবে কত? এই যে ভিত্তি হবে 2 এবং মাথার উপরে আছে যে 3, এই 3 হবে তার ঘাত, সূচক বা পাওয়ার। ঘাত, সূচক বা পাওয়ার। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে বলো তো? এখানে কয়টি 3 আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে কয়টি 3? চারটি। তাহলে 4টি 3-এর মধ্যে একটি 3 আমরা নিব। তাহলে কয়টি 3? 4টি। এই 3-এর উপরে আমরা 4 দেব। যদি 3-এর উপরে 4 দিই তাহলে এটা এই 4টি 3-এর সূচকীয় রাশি হয়ে গেল। তাহলে এখানে সূচকীয় রাশি তো হয়ে গেল, মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে ভিত্তি কত? যে নিচে আছে সেই ভিত্তি, নিচে কে আছে? 3 আছে, তাহলে ভিত্তি হলো 3। আর সূচক, ঘাত বা পাওয়ার কত? উপরে আছে 4, তাহলে এখানে সূচক, ঘাত বা পাওয়ার হবে 4। ক্লিয়ার? এখানে আবার দেখো এখানে 3টি এ পাশাপাশি গুণ আছে, এজন্য 3টি এর মধ্যে একটি এ নিচে এবং কয়টি এ আছে? 3টি, এই জন্য মাথার উপরে 3 দেওয়া হয়েছে। তাহলে এটার ভিত্তি কত হবে? যে নিচে থাকবে সেই ভিত্তি, ভিত্তি এ, এবং সূচক, ঘাত বা পাওয়ার হবে কত? এই যে উপরে যে আছে সে 3। ওকে, এরপরে দেখো এখানে কয়টি বি পাশাপাশি গুণ আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে বি আমরা একটি লিখব এবং মাথার উপরে কত দেব? 5 লিখব। তাহলে এটার ভিত্তি কত? বি, এবং ঘাত বা পাওয়ার বা সূচক কত? 5। ওকে, তো চলো নিচে চলে যাই আমরা আরেকটু। এখানে আরও কিছু লেখা আছে, বলছে দেখো যে এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এ গুণ এ গুণ এ ডট 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 এ। হ্যাঁ, তাহলে এন সংখ্যক বার কি হবে? এ হবে। এন সংখ্যক বার এ হবে। যেমন এখানে যদি এর পরিবর্তে এখানে যদি এর পরিবর্তে আমি 5 লিখি এবং এই 5 যদি আমি 5 বার গুণ দিই, 5 গুণ 5 গুণ 5 গুণ, তাহলে এটাকে এন সংখ্যক কোনটা হবে? এন সংখ্যক বার গুণ। তার মানে কি এখানে এই যে এই 5 হবে হলো এ, 5 হবে এখানে এ, এবং এই কয়টা 5 আছে? কয়টা 5 আছে অর্থাৎ কয়টা এন সংখ্যক বার, কয়টা মানে এন সংখ্যক বার কয়টা 5 আছে বা এ আছে। তাহলে দেখো এ যেহেতু আমরা ধরছি 5, তাহলে কয়টা এন মানে কতবার আছে? 1 2 3 4 5। তাহলে এখানে এন এর জায়গায় কত হবে? 5। তার মানে দেখো 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5। এখানে যদি এটা না থেকে যদি এরকম থাকতো যে 4 গুণ 4 গুণ 4, তাহলে এখানে কি হতো? তাহলে এন সংখ্যক কত হতো বা এন এর সংখ্যাটা কত হতো? এখানে এন এর সংখ্যা হতো কত? 1
2 3 3 হতো, আর এর সংখ্যা কি হতো, এ সমান সমান হতো 4। তাহলে এটা দাঁড়ায় কি, এই যে দেখো এ টু দি পাওয়ার এন বলছে, তাহলে এ এ কত 4, আর এন এর জায়গায় কত হবে 3। ক্লিয়ার, এটা বোঝাইছে। তাহলে দেখো এখানে আরও বলছে সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ সূচক, এই যে উপরে যে ঘাতটা আছে, উপরে যে ঘাতগুলা বলতেছি, এই উপরের ঘাতগুলাকে তো আমরা সূচক বলতেছি বা পাওয়ার বলতেছি বা ঘাত বলতেছি। এটা শুধুমাত্র যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে ধনাত্মক হবে এবং পূর্ণ সংখ্যায় যে হবে এমন কোনো কথা কিন্তু এখানে নাই বা বাধ্যবাধকতা নাই। এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ভিত্তি এ এলিমেন্ট আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট, এবং সূচক এন এলিমেন্ট কিউ, অর্থাৎ মূলদ সংখ্যার সেট। এর জন্য এ টু দি পাওয়ার এন সংজ্ঞায়িত। বিশেষ ক্ষেত্রে এন এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যার সেট ধরা হয়। তাছাড়া অমূলদ সূচকও হতে পারে। এই হলো মোটামুটি বাংলা পড়া, যেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু সূত্র পড়ব। সূচকের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কোন নিয়মে কি করব সেই জিনিসটা আমরা এখানে দেখব। আমরা এদিকে না তাকাই, আমরা এখানে তাকাই, আমরা এই যে পাশে তাকাই। ঠিক আছে, এখানে তাকাবো আমরা, এ পাশে কি আছে এটা আমরা দেখব না। এখন ভালো করে মনে রাখবা, যদি যদি ঘাত আমরা যদি ধরি, ধরো এটা যদি এ টু দি পাওয়ার পি ধরি এবং এটা যদি এ টু দি পাওয়ার কিউ ধরি এবং আর একটা ধরলাম এ টু দি পাওয়ার, ধরো এটা এক্স ধরলাম। মাথায় রাখবা, ভালো করে মাথায় রাখবা, এটা একটা সূত্র, মানে এই সূত্রে গুণ করতে হবে। যদি ভিত্তি বা নিচের গোলা যদি একই থাকে, পাওয়ার ঘাত বা সূচক যদি ভিন্নও থাকে, এই ভিত্তি একে অপরের ভেতরে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে সরাসরি চোখ বন্ধ করে এটার উত্তর এইভাবে লিখবা। যতগুলাই ভিত্তি থাকুক, অর্থাৎ একরকম হলে, একই রকম যদি ভিত্তি থাকে, এখানে 3টা আছে না একই রকম, এখানে যদি 3টার জায়গায় যদি 10টাও হইতো, সবগুলোর মধ্যে আমি একটা ভিত্তি নিয়ে নিব, এখানে ভিত্তিকে এ, এবং যেহেতু গুণ অবস্থায় আছে এই জন্য এদের ঘাত পাওয়ার বা যে সূচকগুলো আছে, ঘাত বা পাওয়ার বা সূচকগুলো আছে, এইগুলা এই গুণের কারণে আমরা এই একটা ভিত্তি নিয়ে গুণের কারণে আমরা এই পাওয়ার ঘাত বা ভিত্তিগুলো আমরা পাওয়ার ঘাত বা সূচকগুলো আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হয়, পি প্লাস কিউ প্লাস এক্স। ওকে, এই জিনিসটা এখানে দেখো বুঝাইছে যে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন যদি হয়, দেখো মাঝখানে কি অবস্থা, গুণ অবস্থা, এবং এই এ এবং এই এ, এই যে ভিত্তি, এই ভিত্তি কিন্তু একই রকম। এই যে একই রকমের জন্য দেখো সমান সমানের এই পাশে একটা এই এ নিছে, এখানে যদি একই রকম ভিত্তি যদি আরো 50টাও থাকতো সেই ক্ষেত্রেও একটাই নিত। নেওয়ার পরে উপরে যে পাওয়ার বা ঘাত, এই যে এইগুলা তো পাওয়ার বা ঘাত বা সূচক, এই যে উপরের যে পাওয়ার বা ঘাত বা সূচক, এগুলা গুণ যদি থাকে মাঝখানে, সেই ক্ষেত্রে যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো একটা এ লেখছে, লেখে এম যোগ এন লেখছে। ক্লিয়ার। এখন এখানে মনে করো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার কিউ এবং এ টু দি পাওয়ার এক্স, এটা যদি থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা উভয়ের মধ্যে দেখো এইগুলোর মাঝখানে গুণ আছে না, যেই কয়টা থাকো, এখানে কয়টা আছে, কয়টা ঘাত একই রকম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কিন্তু একই রকম, এই 5টার মধ্যে একটা ঘাত আমরা নিয়ে ফেলবো, যেহেতু গুণ আছে মাঝখানে, এই জন্য এই ঘাত বা পাওয়ার বা উপরের যে সূচকগুলো এগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এম এম যোগ এন যোগ পি যোগ কিউ যোগ এক্স। ঠিক আছে, এই সবগুলা ঘাত আমরা এখানে জায়গা নাই দেখে এখানে আমি করে দিলাম, যোগ করে দেব। তাহলে এই গেল আমাদের মোটামুটি কি বলতো গুণ, এই গেল আমাদের মোটামুটি গুণ। এবার যদি
এই একই রকম ভিত্তি থাকে, একই রকম যদি ভিত্তি থাকে, মাঝখানে যদি ভাগ থাকে, তাহলে কি হবে? ধরো এটাকে মুছে নি, ঠিক আছে? ধরো এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার কিউ এবং এ টু দি পাওয়ার এক্স আছে, বাট এখানে মাঝখানে ভাগ চিহ্ন আছে। কি চিহ্ন? ভাগ চিহ্ন। তাহলে কি করব? সেই ক্ষেত্রেও নিয়মটা একই, নিয়মটা একই। সবগুলা ভিত্তির মধ্যে, যেহেতু সবগুলা ভিত্তি একই রকম, সবগুলোর মধ্যে থেকে একটা ভিত্তি আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে দেখো কোন চিহ্ন আছে? ভাগ চিহ্ন। গুণ চিহ্নের বেলায় যখন গুণ চিহ্ন ছিল, তখন কিন্তু এই উপরের ঘাতগুলো আমরা যোগ করছি, বাট যেহেতু ভাগ আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে বলো তো? বিয়োগ করে ফেলতে হবে। তাহলে একটা ঘাত নিয়ে নিলাম আর উপরে সবগুলোর মধ্যে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একের সঙ্গে অপরকে বসাই দিলাম। মাথায় রাখবা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি গুণ চিহ্ন থাকে, যদি গুণ চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে ঘাতগুলা ঘাত যোগ করতে হবে, ঘাত যোগ করতে হবে। আর যদি যদি বিয়োগ ভাগ থাকে, যদি ভাগ থাকে, যদি ভাগ থাকে, তাহলে ঘাত বিয়োগ করতে হবে, ঘাতগুলা বিয়োগ করতে হবে। শর্টকাট এটা, ঠিক আছে? বিয়োগ করতে হবে। এই জিনিসটা মনে রাখলেই তোমার এই সূচকের যে সূত্রাবলী বা সূচকের যে সূত্র, এই সূত্র ইনশাল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা নাই। গুণের সম্পর্ক কার সঙ্গে? গুণের সম্পর্ক থাকবে হলো যোগের সঙ্গে, মানে গুণের সম্পর্ক থাকবে যোগের সঙ্গে, আর ভাগের সম্পর্ক থাকবে বিয়োগের সঙ্গে। অর্থাৎ গুণ থাকলে ঘাতগুলা যোগ হবে এবং ভাগ থাকলে ঘাতগুলা কি হবে? বিয়োগ হবে। ক্লিয়ার? এইটাই দেখো এখানে বোঝাইছে, আমি ভাগ চিহ্ন দিয়ে বোঝাইছি, বাট এখানে এই যে এখানে মাঝখানে দাগ দিয়ে ভাগ বোঝাইছে, ঠিক আছে? এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন, এটাও ভাগ বোঝাই। অর্থাৎ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটাও আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু উভয় ক্ষেত্রেই একই রকম, এই জন্য একটা নিলাম, নেওয়ার পরে যেহেতু ভাগ, এই জন্য এম মাইনাস এন আমরা দিতে পারি। ওকে, তো এ হলো মোটামুটি পড়ালেখা। তো এখানে আরও কিছু আছে, সেই জিনিসগুলা আশা করি তোমরা পারবা। তারপর আমি একটা জিনিস এখানে বুঝাই দিই, সেটা হলো দেখো এখানে আছে এ টু দি পাওয়ার 3, এখানে আছে এ টু দি পাওয়ার 5। দেখো এই অঙ্কটা কত বড় আকারে করছে না এখানে? এটা কিন্তু ছোট আকারে করা যাবে। বলো তো কীভাবে ছোট আকারে করা যাবে? ওই যে ওই নিয়মে, যেহেতু এ টু দি পাওয়ার 3 এবং এ টু দি পাওয়ার কি আছে? 5 আছে, সরি এ টু দি পাওয়ার 5 আছে, তাই না? তাহলে এই অঙ্কটা খুব সহজে আমরা কিভাবে করব বলো তো? যেহেতু ভাগ আছে এবং ভিত্তি একই, সুতরাং আমরা কি করব? এ একটা লিখব, লেখার পরে 3 মাইনাস 5। 3 মাইনাস 5 মানে কি? এ টু দি পাওয়ার 2। আচ্ছা, তোমরা তো শিখে এসেছো, তোমরা যখন এই যে 3 দশমিক পড়ছো বা 3.12 যখন যে অঙ্কগুলো করছো, সে অঙ্কগুলো তো অবশ্যই শিখছো যে যদি কোনো ভিত্তির উপরে মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1/a টু দি পাওয়ার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি না? তুমি এইখানেও দেখো এটার ফলাফল কিন্তু এটা দেখো, 1/5 মাইনাস 3 দিছে, তাহলে 5 মাইনাস 3 মানে কত? 5 মাইনাস 3 মানে স্কোয়ার। দেখো এই বড় অঙ্কটা কত সহজে কিন্তু করা যায়। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরও নিচে চলে যাই। আরও নিচে গেলে আমরা আরও কিছু একটু শিখবো। এখানে তেমন কিছু দেখানোর নাই, জাস্ট খালি দিয়ে রাখছে। দেখো সাধারণভাবে এখানে বলছে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন, এটাকে দেখো যেহেতু গুণ আছে এই জন্য দেখো একটা ঘাত লিখে ভেতরে কি দিছে? যোগ চিহ্ন দিয়ে দিছে। ওকে, আবার এখানে দেখো এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম এবং এন টু দি পাওয়ার এন, এটা ভাগ থাকার কারণে এই যে দেখো দুইভাবে তারা লিখতে পারছে। এই যে এইভাবে লিখছে, এই জিনিসটা এইভাবে লেখা যায়, আবার এই জিনিসটা এইভাবেও লেখা যায়। ক্লিয়ার? কিন্তু এই জিনিসটা কখন লিখবা? যখন এম এর মানটা এন এর থেকে বড় বা এন এম এর সমান,
আর এটা কখন লিখবা? যখন দেখবা যে এই এন এর মানটা এম এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে দেখো সূত্র 3 দিয়ে রাখছে। সূত্র 3 এই যে এখানে বোঝাইছে, এইখানে আমরা এই সাইড একটু বুঝে নিই। দেখো এ এবং বি দিছে এবং তার মাথার উপরে কত দিছে? এন দিছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু ব্র্যাকেটের ভেতরে আছে এবং গুণ চিহ্ন আকারে আছে, ব্র্যাকেটের ভেতরে গুণ চিহ্ন আকারে আছে, সুতরাং এই দুইটা এ এবং বি এখানে ঘাত ভিত্তি, এবং এই এন এখানে ঘাত, পাওয়ার বা সূচক। তাহলে এখন এন যদি ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে এন কিন্তু উভয়ের মাথার উপরে কিন্তু যাবে, উভয়ের মাথার উপরে যাবে। কিন্তু এরা দুইজন কোন সম্পর্কে পাশাপাশি আছে বলতো? গুণ সম্পর্কে পাশাপাশি পাশাপাশি আছে। তাহলে আমি ব্র্যাকেটটা উঠাই দিলাম, উঠাই দিলে কি হবে? এই এন এর কাছেও যাবে, এই এন বি এর কাছেও যাবে। বিষয়টা কেমন হবে? এ টু দি পাওয়ার এন, যেহেতু এরা গুণ অবস্থায় আছে সুতরাং লিখতে পারি বি টু দি পাওয়ার এন। এখন দেখো এই ঘাত এবং এই ভিত্তি এবং এই ভিত্তি কিন্তু এক নয়। তুমি চাইলেই কিন্তু এই ওই আগের মতো যে এ নিবা, নেওয়ার পরে এম যোগ এন এরকম করে দিতে পারবা না। কেন পারবা না? কারণ দেখো এই ভিত্তিটা একরকম, এই ভিত্তিটা একরকম, অর্থাৎ ভিত্তি এখানে একটা ভিত্তির সাথে আর একটা ভিত্তির যেহেতু মিল নাই, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ওই সূত্র প্রযোজ্য নয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এই যে এখানে আরও একটা জিনিস বোঝাইছে যে আমরা তো শিখলাম এ গুণ বি এর কী হবে? এ টু দি পাওয়ার এন গুণ বি টু দি পাওয়ার এন। এবার আমরা শিখব, দেখো যদি ভাগ অবস্থায় থাকে এ ভাগ বি, ওই একই নিয়ম, ওই একই নিয়ম কি হবে? উপরে এই ব্র্যাকেটটা উঠাই দাও, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন চলে যাবে, এখানে বি টু দি পাওয়ার এন চলে আসবে। অথবা এখানে তুমি কিন্তু ওই আর এইভাবে লিখতে পারবা না, এ টু দি পাওয়ার এন মাইনাস এন। কেন লিখতে পারবা না? কারণ উপরের ভিত্তি এ, নিচের ভিত্তি কিন্তু বি, এখানে কিন্তু একটা ভিত্তির সাথে আর একটা ভিত্তির কিন্তু মিল নাই। এজন্য তুমি ওই আগের নিয়মে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে ভাগের কারণে বিয়োগ দিয়ে দিতে পারবা না। ক্লিয়ার? এরপরে দেখো সূত্র নম্বর 5। সূত্র নম্বর 5 এখানে দেওয়া আছে ব্র্যাকেট, দেখো এ টু দি পাওয়ার এম তার ব্র্যাকেটের উপরে দিয়ে রাখছে এন। তার মানে মাথায় রাখবা যে পাওয়ারে পাওয়ারে অলওয়েজ, পাওয়ার পাওয়ার, পাওয়ার পাওয়ার বা ঘাত ঘাত, পাওয়ার পাওয়ার অলওয়েজ কি হবে? গুণ হবে। পাওয়ার পাওয়ার অলওয়েজ কি হবে? গুণ হবে। বা ঘাত ঘাত অলওয়েজ কি হবে? গুণ হবে। বা সূচক সূচক অলওয়েজ কি হবে? গুণ হবে। দেখো এ টু দি পাওয়ার এম, তার মানে কি এর পাওয়ার এম, এবং এই পুরোটার পাওয়ার আবার কি আছে বলো তো? এন। তার মানে কি এমও একটা পাওয়ার, এনও একটা পাওয়ার বা ঘাত বা সূচক। তাহলে এই দুইটা সম্পর্কে হবে কি? গুণ হবে। তাহলে কি হবে? ব্র্যাকেট যদি উঠায় দাও তাহলে এ টু দি পাওয়ার এ লেখো, এবং যেহেতু দুইটাই পাওয়ার, এই দুইটা পাশাপাশি কি অবস্থায় যাবে? গুণ অবস্থায় যাবে। ক্লিয়ার? ওকে, গেল। তাহলে এখানে এই জিনিসটা তোমরা একটু বইয়ে দেখে নিও কি হবে। হ্যাঁ, এটার বোঝালাম না, ঠিক আছে? এটা একটু তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। এরপর আমরা নিচে চলে যাব, ঠিক আছে? এটা এখানে জটিলভাবে বোঝাইছে, তোমরা এত জটিলভাবে বোঝার দরকার নাই, যেহেতু পাওয়ার হিসেবে আছে এ টু দি পাওয়ার এম আছে এবং এন আছে। সরাসরি মাথায় রাখবা যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এ এম গুণ এন, শেষ। এত কিছু তোমার দেখতে হবে না, ঠিক আছে? এরপরে দেখো এখানে কি আছে, এখানে আছে হলো শূন্য ও ঋণাত্মক সূচক। সূচককে দেখো, সূচককে সূত্রাবলী প্রয়োগ ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা বা সম্প্রসারণের লক্ষ্যে এ টু দি পাওয়ার শূন্য এবং এ টু দি পাওয়ার মাইনাস এন, যেখানে এন স্বাভাবিক সংখ্যা, এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন। অর্থাৎ মাথায় রাখবা কোনো সংখ্যার বা কোনো কিছুর মাথার উপরে, কোনো কিছুর, কোনো কিছুর, কোনো কিছুর মাথার উপরে সূচক ঘাত বা পাওয়ার হিসেবে, সূচক
বা ঘাত হিসেবে 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 শূন্য আসলে শূন্য আসলে শূন্য আসলে এই পুরোটার মান হয়ে যাবে কত বলো তো? 1। পুরোটার মান হয়ে যাবে 1। ধরো আমি লিখলাম যে 500, তার সূচক হিসেবে দিলাম 0, তাহলে এটারও মান হয়ে যাবে কত বলো তো? 1। ধরো আমি এখানে লিখলাম মানুষ, কথার কথা মানুষ লিখলাম, তার মাথার উপরে 0 দিলাম, তাহলে এটার মান কত হয়ে যাবে? কথার কথা, জাস্ট বোঝানোর জন্য আমি বোঝাইতেছি। এটার মান হয়ে যাবে 1। অর্থাৎ কোনো কিছুর, কোনো সংখ্যা বা কোনো চলক বা কোনো ধ্রুবক, যে কোনো কিছুর মাথার উপরে যদি সূচক, ঘাত বা পাওয়ার হিসেবে 0 আসে, তাহলে তার পুরোটার মান হয়ে যাবে 1। তার পুরোটার মান কি হয়ে যাবে? 1। ক্লিয়ার? এবং যদি ঋণাত্মক সূচক আসে, কোনো কিছুর উপরে যদি ঋণাত্মক সূচক আসে, তাহলে এই ঋণাত্মক সূচককে আমরা একটু আগে বোঝালাম যে 1/a⁴n, অর্থাৎ এই মাইনাসের জন্য 1 দিব, আর এই এর কাছে এনকে পাঠাই দিব। যেমন ধরো আমি লিখলাম এখানে যে x⁴, তাহলে এটাকে কিভাবে লিখবো? এই মাইনাসের জন্য 1 লিখবো, 1/ এই এক্স এর কাছে 2কে পাঠাই দেব। আবার লিখলাম y⁵, তাহলে এটা কিভাবে লিখবো? 1/y⁵। ক্লিয়ার? তো চলো আরেকটু নিচে চলে যাই আমরা। পরিচিত পর্ব আমরা খুব সুন্দর করে বুঝলাম, ঠিক আছে? এখানে কিছু অঙ্কও রয়েছে, বাট এই অঙ্কগুলো আমরা এখন করতে চাচ্ছি না। এখানে যেমন দিয়ে দেখো, এখানে দেওয়া আছে কি, এখানে a⁴n এবং নিচেও a⁴n দেওয়া আছে। সুতরাং দুইটার মধ্যে একটা নিব, যেহেতু ভাগ অবস্থা আছে, এই জন্য n-n দেব। তাহলে এই -n আর +n কাটা গেলে কি থাকে? কিছু থাকে? কিছু থাকে না মানে কি থাকে বলতো? 0 থাকে। তাহলে এটার পুরোটার মান কত আসবে? যেহেতু এর মাথার উপরে সূচক বা ঘাত বা পাওয়ার হিসেবে কত আসছে? 1 আসছে। সুতরাং এটার পুরোটার মান হবে কত? সরি, 0 আসছে, সুতরাং পুরোটার মান হবে 1। ঠিক আছে? এটাই বোঝাইছে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে। ওকে? তো এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, এই যে এটা উদাহরণ হিসেবে দেখো, আমরা ক নম্বরের সমাধান কিভাবে করতে পারি। ক নম্বরের সমাধান আমরা করতে পারি, দেখো ক নম্বরের সমাধান একদম সরাসরি সমাধান, 5 2 - 3, তাহলে এটা কত হবে? এটা হবে না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/, আচ্ছা এই 1 কি 5-এর উপর দেওয়ার দরকার আছে? নাই। সুতরাং ক নম্বরের উত্তর 1/5। এই দেখো ক নম্বরের উত্তর 1/5। এরপরে খ নম্বরের উত্তর কি আছে? খ নম্বরের উত্তর একটু কি কঠিন মনে হচ্ছে? নো 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 নো, কঠিন নয়। এটা আগে দেখি ঘাবড়িও না, কারণ এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ এই পুরোটা মিলে একটা, এই পুরোটা মিলে একটা ধরো, ধরে দেখো কত আসে। তাহলে দেখো একই রকম, অর্থাৎ এই যে এই পুরোটা মিলে এটা একটা ভিত্তি ধরো, এবং এই পুরোটা মিলে এটা একটা ভিত্তি ধরো। তাহলে দুই ভিত্তি যেহেতু একই, দুই ভিত্তির মধ্যে একটা ভিত্তি তুমি নিয়ে নাও। মাঝখানে কোন চিহ্ন? মাঝখানে গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্নের জন্য কি করতে হবে? দুইটা এই সূচক, এই যে এখানে 5 আর এখানে -5 যে সূচক আছে, এই সূচকের মধ্যে যেহেতু গুণ আছে, যোগ দিয়ে দিতে হবে। তাহলে 5 যোগ -5, তাহলে কত হয়? 2/3, 5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই যে দেখো -5 আর +5 কাটা গেলে থাকে কত? 2 × 3 0। তাহলে যেহেতু এটার মাথার উপরে 0 চলে আসছে, এটার মান হয়ে যাবে কত? 1। ক্লিয়ার? তো এখানে এই সব অঙ্ক সংখ্যা আছে, তোমরা এই ক নম্বর এবং খ নম্বরটা বাসায় ট্রাই করবা, ঠিক আছে? এরপরে কিছু অঙ্ক আছে, এইগুলো তোমরা বাসায় ট্রাই করবা, এগুলো আর আমি করাই দিলাম না, জাস্ট এইগুলোই, আর কিছু না। তো এখানে আরও কিছু পড়া আছে, সে পড়াতে আমরা চলে যাবো, অঙ্কগুলো তোমরা করবা। দেখো এনতম মূল, এনতম মূল, তাহলে দেখো এখানে কি বলছে?
এখানে কি বলছে বলো তো, এই জিনিসটা কিভাবে আসলো, তাই না? এই জিনিসটা, এটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি? এটার উত্তর দেখো, এটার উত্তর আমরা লিখতে পারি, যেহেতু এখানেও 5 এখানেও 5, তাহলে এখানে 5 এখানে 5, এই দুইটার মধ্যে একটা 5 নিলাম এবং পাওয়ার হিসেবে 1/2 1/2 আছে, তাহলে যোগ হবে পাওয়ারগুলো, তাহলে 1/2 যোগ 1/2। তাহলে এখানে আমরা এখন যদি লসাগু করি, তাহলে লসাগু করলে উভয়ের ক্ষেত্রেই 2 আসবে। তাহলে এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে কত আসে বলো তো? 1ই আসে। এরপরে যোগ চিহ্ন, তাহলে এই 2 দিয়ে এই 2কে কী করতে হবে? ভাগ করলে 1, 1 দিয়ে আবার উপরের 1কে গুণ করলে 1ই আসে। তাহলে এখানে মান আসে 5, উপরেও 2 নিচেও 2, এটা কাটা গেলে উপরে থাকে কত? কিছু থাকে না, মানে যেহেতু কাটাকাটি করতেছি, ভাগ করতেছি, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে ফলাফল কিন্তু কত পাওয়া যায় বলো তো? 1 পাওয়া যায়। তাহলে কত হবে? 5^1। সুতরাং এটার উত্তর আসবে কত? 5। এই যে দেখো, এটার উত্তর 5। ওকে, এইভাবে মূলত করবা, আর কিছু নাই। এখানে এইগুলাই বারবার বোঝাইছে, এখানে আর নতুন করে কিছু শেখার নাই। এই অঙ্কগুলো তোমরা করবা, এরপরে আমরা অধ্যায়ের অঙ্কে যাব। মোটামুটি এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে একটু বুঝো বা একটু দেখো, বা এই ভিডিওটা আরেকটু আহ, পরে দেখো, এখন দেখলা, একটু পরে আবার দেখলা, বা অঙ্ক করার সময় দেখলা এই ভিত্তিগুলো কিভাবে কাজ করতেছে, গুণ থাকলে কি হচ্ছে, বা ভাগ থাকলে কি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে যদি মনে রাখো, বা কোনো কিছুর মাথার উপরে যদি শূন্য আসে তখন ফলাফল কি হচ্ছে, আবার কোনো কিছুর মাথার উপরে 1 আসলে তখন ফলাফল কেমন হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু যদি তোমরা শান্ত মাথায় বোঝার চেষ্টা করো বা এখানে বুঝে যাও, তাহলে আশা করি ইনশাল্লাহ লগারিদম অধ্যায়ের পুরো অধ্যায়ের অঙ্ক তোমরা খুব ইজিলি করতে পারবা। তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখার জন্য আমন্ত্রণ রইল।